সরকারি কর্মচারীরা আপনার আন্দোলন করছে। বিষয়টা কি, আমাদেরও যে বিদেশে বসে আছে বন্ধুরা, ওনারা লিখে দিছেন, বইলে দিছেন যে চুরি করলে চোরের চাকরি থেকে বরখাস্ত করা হবে। আমি আপনার কাছে মনে হয় গ্যাজেটটা পাঠাইছিলাম, মনির ভাই আপনার দেখেন এখানে কি লেখা আছে। 3টে বিষয় লেখা আছে, যে আচরণ চাকরি, সরকারি কর্মচারীদের চাকরির আচরণ বিধিমালা 2025, যদি কোনো কর্মচারী গোপনীয়তা ভঙ্গ করে, 2 যদি কাজে অনুপস্থিত থাকে, 3 অন্যকে অনুপস্থিত থাকতে উৎসাহিত করে, 4 অথবা সকল কর্মচারীদেরকে কাজে বাধা প্রদান করে, তাদেরকে চাকরিচ্যুত করা হবে উইদাউট নোটিশ। দেখেন গ্যাজেটে কিন্তু এটা আছে। এটার কোথাও ঘোষ, দুর্নীতি, অনিয়ম অথবা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হলে তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করা হবে এই কথাটা লেখা নাই। এখন হাসিনের ভাই একজন নিয়মিত বাহিনীর লোক, উনি সার্ভিস করেছেন, উনি এটা জানেন। হয়তোবা উনি যে টেবিলে বসা আছে, উনি ওয়াশরুমে গেছেন, ওনার বস হয়তো বা টেবিল ক্রস করতে দেখলো হাসিনুর নাই, উনি রুমে ঢুকে হাসিনুর চাকরি থেকে বরখাস্ত করে দিল। এইটা তো একটা নৈতিকতার কথা না। আপনারা যারা নাকি এই যে এই কথা বলছেন যে চুরির দায়ে, এই আপনার এই ঘোষের দায়ে তাদেরকে চাকরিচ্যুত করা হবে, এই অধ্যাদেশের কোথাও এই কথা লেখাই নেই। তাইলে তো সরকারি চাকরিজীবী হিসাবে তার পাওয়া আছে, তাকে 7 দিনের জন্য একটা আলটিমেটাম দিবেন, নোটিশ করবেন, জবাবদিহি করবে বা আপনার কাছে আসবে, সাক্ষ্য দিবে, প্রমাণ দিবে, তাহলে আপনি চাকরি থেকে বহিষ্কার করে দিবেন। চাকরি থেকে বহিষ্কার করে দিলে সে কোথায় যেতে পারবে? সে তার তো কোর্টে যাওয়া যাবে না। এই চাকরি বিধিটা প্রণয়ন করছিল 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সরকারি কর্মচারী, কর্মকর্তা, চাকরিজীবীদের জন্য এই আচরণ বিধিটা উনি করেছিলেন। ওইটা আরো কঠিন ছিল, আরো কঠিন ছিল। এখনকারটা তো একটু সহজ আছে, তখনকারটা আরো কঠিন ছিল। আমরা কিরকম যে আমাদের দেশে কিন্তু একটা আইন আছে, আপনারা হয়তো প্রশ্ন করবেন যে কঠিন ছিল, ওই কিছু তো কাজ হয়নি। হ্যাঁ, সেটা হলো প্রয়োগের বিষয়। হাসিনুর ভাই, আমাদের দেশে একটা আইন আছে যে আমরা ওপেন স্পেস, পাবলিক স্পেসে যদি সিগারেট খাই তাহলে 50 টাকা জরিমানা করতে পারবো। এই পর্যন্ত কি আইনটা ইমপ্লিমেন্টেশন দেখছেন কেউ? এই যে আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি, সিগারেট খাইতেছি, বন্ধু বান্ধব সিগারেট খাচ্ছি, চা দোকানে সিগারেট, ইমপ্লিমেন্ট হয়েছে? আইন তো আছে, আমরা ইমপ্লিমেন্ট করি নাই। এখন আপনারা যে আইনটাকে এইভাবে নিয়ে আসলেন যে উইদাউট নোটিশে একজন লোককে চাকরিচ্যুত করা যাবে, কি জন্য? সে অনুপস্থিত, এই জন্য। সে শৃঙ্খলা ভঙ্গ করেছে, এই জন্য। শৃঙ্খলা ভঙ্গ করলে ট্রাইব্যুনাল আছে, 7 জন সচিব দিয়ে একটা কমিটি করা আছে। সেই ট্রাইব্যুনালে, সে কমিটিতে আপনারা সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযোগ করবে যে অমুক কর্মচারী শৃঙ্খলা ভঙ্গ করছে বা গোপনীয়তা ভঙ্গ করছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেন, তারা ব্যবস্থা নিবে। কিন্তু চাকরিচ্যুত তো আপনি করে দিতে পারেন না। এই জন্য আন্দোলন করলে আপনারা যারা দলের নিবন্ধনই নেই, যাদের কোনো নাম ডাকি নেই, আরে ভাই আপনারা যেভাবে বলছেন, আমি একটা কথা কই, মনির ভাই, হাসিনুর ভাই আছে, 96 সালে জনতার মঞ্চ হয়েছিল, এই মখা আলমগীর, এই তফিকে লাগি চৌধুরী, এই সমস্ত সচিবালয়ের এই যে প্রেস ক্লাবের সামনে মঞ্চ বানায়া তারা দিনের পর দিন সেখানে সংগ্রাম করেছে, বিএনপি সরকারকে পদত্যাগে বাধ্য করছে। তারপরেও তো বিএনপি ক্ষমতা আসছিল 2001 সালে, 6 সালে। মখা আলমগীর কি জেলে পাঠাইছিল? তফিক আলাই কি জেলে পাঠাইছিল? যে সমস্ত সচিবরা জনতার মঞ্চে আসছিল তাদের বিরুদ্ধে কোনো প্রসিকিউশন করেছিল? করেনি তো। আপনাকে বুঝতে হবে, যারা চাকরি করে তাদের অনিয়ম, দোষ, দুর্নীতি কে দেয়? ভাই, আমার বড় ভাই সরকারি চাকরিজীবী ছিল, তো পেনশনে চলে যাওয়ার পর ওনার বয়স হয়ে গেছে, তো আমার বলে যে তুমি পেনশনটা উঠাই নিয়ে আসো। ভাই, এই বড় বড় দাঁড়িয়েলা এক এক হুজুর ওই যে পেনশনের এখানে ওই যে সেগুন বাগিচা থাকে, তো যে লোক নাকি আমার নিয়ে গেছে, আমাদের সরকারি অফিসার, সেই লোক কয় ওনার লোক কথা কন, কথা কোয়ার পরে বলে যে ওর তো
আমি তো ওনারা বলে দিছি কি দিতে হবে, প্যাকেট নিয়ে আসছেন। আমি হুজুর আমার কথা শুনেন, কার ধরো আমি আজান দিয়ে ফেলাইছে, মানে বাইতুল মোকাররম কাছেন না সেগুন বগিচার লোকে আজান দিলে তো শোনা যায়। আরে আজান দিয়ে ফেলাইছে আমি নামাজ পড়তে যাবো, যদি আইনা থাকেন কথা মতো তাহলে প্যাকেটটা আমার ডয়রে রাখেন। তাহলে আমাদের দেশে হলো এই অনিয়ম চলে। এই অনিয়ম থেকে পৃথিবীতে থাকতে হলে শুধু সরকারি কর্মচারীর পেনাল্টি করলে হবে না, তো আমাকেও পেনাল্টি করতে হবে, আমাকেও নৈতিকতার মধ্যে ফিরে আসতে হবে। না আমি আমার পেনশন নিব সারা জীবনের অর্জিত টাকা। এই যে শাহিনুর ভাই তার পেনশন নিবে, হাসিনুর ভাই এখন তার সারা জীবনের অর্জনের টাকা উনি এজিতে যাবেন, ওনারা কবে ঘোষ দেন, তো উনি ঘোষ দিবেন কেন? উনি দিবেন না। দেখি ওর বাবার ক্ষমতা আছে নাকি এই পেনশন আটকাই দেওয়ার, পারবে না। আমরা সেজন্য বলছি যে এগুলি আপনারা উস্কাবেন না, এই উস্কায় উস্কায় কিন্তু এই পর্যন্ত আসছেন। সমাধান টেবিলে হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু টেবিলে বসে সমাপ্ত হয়েছে, সিক্স ফায়ার হয়েছে। সেহেতু খালি দল করেন আপনাগুলোকে কি জানি 5 তারিখ আছে, এগুলি কইয়া মানুষের দমকাদমকি মব করবেন, এগুলি পরিহার করেন। এক, দুই হলো আরেকটা জিনিস দেখেন, আমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, কুয়েতের দোহাতে একটা বৈঠক হচ্ছে। সেখানে কি আছেন? বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রসি জ্যাকবসন, তার সাথে কি আছেন বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। সেখানে এই মিটিং এ কারা উপস্থিত ছিল? সিআইএ এর কর্মকর্তারা, ডিপ স্টেটের কর্মকর্তারা এবং জামাতের আমির শফিকুর রহমান সাহেব। দেশের বাইরে দোহাতে বসে কিসের চক্রান্ত হচ্ছে, কিসের ষড়যন্ত্র হচ্ছে, সেই খবর জাতিকে খোলাসা করেন মিস্টার খলিলুর রহমান। আর্মিতে চাকরি করেন নাই, আর্মি গো বস হয়েছে। আপনার এখন সেলুট দেওয়া লাগে সেনাবাহিনীর প্রধান সহ। আপনি যে চক্রান্ত করছেন এই চক্রান্ত থেকে বেরিয়ে আসেন। আরেকটা জিনিস দেখেন, আমাদের প্রধান উপদেষ্টা এখন জাপান সফরে আছে। কি জন্য গেছেন? উনি ডিপ সি এবং মাদারবাড়ি প্রজেক্ট নিয়ে সে ব্যাপারে উনি কথা বলবেন। আর 1 বিলিয়ন টাকা বাজেটের জন্য উনি চীন থেকে জাপান থেকে সাহায্য চাইবেন। তো জাপান তো মাতারবাড়ি প্রজেক্টে $20 বিলিয়ন বিনিয়োগ করার জন্য বসে আছে। দেখেন এই বিনিয়োগ কিভাবে বন্ধ হলো। মাতারবাড়িতে যে পাওয়ার স্টেশন, যে রাস্তার কাজ করতে যায়, যে প্রজেক্টের পিডি দুর্নীতির দায়ে মানে তার বিরুদ্ধে মামলা হয়েছে, দুদক মামলা করছে। মামলা করে তার বিরুদ্ধে চার্জশিট দিছে, চার্জশিটের কপি আবার জাইকাকে দিছে, মানে জাপানের যারা নাকি টাকা দিতেছে জাইকারে তারা দিছে। তো জাইকা যখন দেখছে যে আরে ওই দেশের সরকারই তো ওই প্রজেক্ট ডাইরেক্টরের দুর্নীতির বিরুদ্ধে মামলা করছে, আমরা সেখানে এই প্রজেক্টে বিনিয়োগ করবো কেন, তারা বিনিয়োগ বন্ধ করে দিয়েছে। আবার এই প্রজেক্টটা কি দেখেন, খুব সুন্দর হাসিনুর ভাই, প্রজেক্টটা হলো সেখানে জাপানকে ইকোনমিক জোন করার জন্য জায়গা দেওয়া হয়েছে। এই প্রজেক্টটা হলো ট্রায়াঙ্গেল প্রজেক্ট। এটা হলো জাপান বিনিয়োগ করবে বাংলাদেশের মাটি, ভারতে 7 সিস্টারে, এখানে যে জাপানিরা মাল উৎপাদন করবে ইকোনমিক জোনে, সেটা ওই যে আপনি যেটা বলেন বারবার, ওই যে রামগড় দিয়া সাবরুমের যে ব্রিজ করছে, এই ব্রিজ করছে ওই জন্যই, সেখান দিয়ে 7 সিস্টারে মালামাল পার করবে। তাহলে এখন ভারত আছে, বাংলাদেশ আছে, জাপান আছে, ডিপ সিতে তারা টাকা বিনিয়োগ করছে, এই কারণে বিনিয়োগ করছে। তো আমরা ভারত ভালো না সে কথা বলি, আবার ভারতের প্রজেক্টের ইমপ্লিমেন্ট করার জন্য আমরা জাপান যাব, কেন যাব? আমরা অনুরোধ করব প্রধান উপদেষ্টাকে, আপনি কোন অবস্থাতে ভারতের স্বার্থ রক্ষা হয়, 7 সিস্টারের জন্য জাপান আমাদের দেশে ইকোনমিক জোনে মাল উৎপাদন করে 7 সিস্টারে বিক্রি করবে, সেজন্য ডিপ সি করেছে, সেটা আমরা হতে দিব না। বাংলাদেশের নাগরিক আপনি অবশ্যই এই জায়গা থেকে ফিরে আসবেন, তা না হলে এটা দেশের জন্য, আমাদের যে ভারত বিরোধী মনোভাব, ভারত আমাদের সাথে এই মুহূর্তে পর্যন্ত যেই আচরণ করেছে, সে আচরণে ভারতের পাশে থাকা আমাদের কোনো অভিলাষ নাই। আরেকটা জিনিস দেখেন, এটা আইনি জটিলতা দাঁড়াইছে আমাদের দেশে ইশরাক হোসেনের নির্বাচন নিয়ে। নির্বাচনে কে কে প্রার্থী? হাসিনুর ভাই দেখেন, ইশরাক হোসেন রে ফেল করাইছে কে? তাপস। তাপস একজন
ক্লায়েন্ট, আর হারছে কে ইশরাক, তাহলে সে একজন ক্লায়েন্ট। হাসিনুর ভাই আপনি তো হারানোর নাই, জিতানোর নাই, আপনি নির্বাচনও করেন নাই, আপনি তো এখানে কোনো দরাচর বাইরে। আচ্ছা, যদি এখন ইশরাক হোসেনের এই মামলাটা ইশরাক হোসেন হেরে গেল, হেরে গেলে তাহলে জিতবে কে? পার্টি হলো কে? তাহলে তাপস জিতবে। তাহলে তাপস যে নির্বাচন করছিল অবৈধ, সেটা বৈধ হইলো। আর সেটার ইমপ্লিমেন্ট করতেছে কারা? আমাদের এনসিপির নেতারা, তাদের উকিলরা। তারা যায় ইশরাকের পক্ষে না যায়, তারা তাপসের পক্ষে কাজ করতেছে।